সবাইকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তরুণদের নিয়ে আমাদের এই আয়োজন এখন যৌবনজার। আমি আশিকুর রহমান চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই মনে করে দিতে চাই, তরুণদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান এখন যৌবনজার এটি পাক্ষিকভাবে মঙ্গলবার প্রচারিত হয় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। শুরুতেই থাকছে ক্যাম্পাস থেকে বলছি। আধুনিকতার সাথে সাথে আমাদের সমাজ একটা বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই বিবর্তনের শুরুতেই আমরা প্রবীণদের যে অবস্থায় পড়তে দেখছি সেটা অনেক ক্ষেত্রেই আশঙ্কার। এক্ষেত্রে বিবর্তনের পরবর্তী ধাপে যখন আমরা যাব, তখন প্রবীণদের অবস্থা কি হবে? সেটাই হবে যেটা কিনা এখন বয়সে যারা তরুণ আছে তাদেরকেই মোকাবেলা করা লাগবে, কারণ তারা যখন প্রবীণ বয়সে যাবে তখনই ঘটনাটি ঘটবে। এক্ষেত্রে আমাদের তরুণরা তারা কি বিষয়টি নিয়ে ভাবে? অনেকেই ভাবে না, আবার কেউ কেউ শুধু ভাবে না, এই বিষয়টি নিয়ে পড়ালেখা করছে, যার নাম বার্ধক্যবিদ্যা। ঢাকা মেডিকেল থেকে পাশ করার পর ডাক্তার মোহসিন মাস্টার্স করেন বার্ধক্যবিদ্যার ওপর, ইংরেজিতে যাকে বলা হয় জেরন্টোলজি। বার্ধক্যবিদ্যা বিষয়ে পড়ালেখা করতে গিয়ে প্রবীণদের নিয়ে কাজ করার ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন তরুণ চিকিৎসক ডাক্তার মোহসিন। বর্তমানে মোহসিন ঢাকার আগারগাঁয়ে প্রবীণ নিবাসে কর্মরত রয়েছেন। সেখান থেকেই তিনি প্রবীণদের নিয়ে গবেষণা করছেন। ওই প্রবীণ নিবাসে তার সাথে দেখা করতে গিয়ে শুরুতেই দেখা হয়ে যায় এমন এক ব্যক্তির সাথে যিনি কাজের প্রয়োজনে শিগগিরই বিদেশ চলে যাচ্ছেন। তাই ৭৫ বছর বয়সী তার বাবাকে এই প্রবীণ নিবাসে ভর্তি করাতে এসেছেন। উনি আমাদের সাথে থাকতে পারলে সুবিধা হতো, কিন্তু উনি আমাদের সাথে থাকতে চান, কিন্তু পরিস্থিতি এমন যে আমরা ওনার সাথে থাকতে পারতেছি না। ওনার সাথে থাকতে গেলে আমাদের সমস্যা হয়ে যাচ্ছে, কারণ আমাদের তো সংসার চালাইতে হবে, আমার বাচ্চাকে পড়াশোনা করাতে হবে, মানুষ করতে হবে। সেই কারণেই আসলে আমার যদি দেশে কোনো ভালো অপরচুনিটি থাকতো আমি অবশ্যই দেশেই থেকে যেতাম, কিন্তু এই মুহূর্তে আমি দেশের বাইরেই থেকে একটা অপরচুনিটি পাইছি আর সেই কারণে তাকে মানে আমার আব্বাকে কোথাও মানে এমন একটা ইয়েতে রাখতে চাচ্ছি যেখানে তার টেক কেয়ার হবে। অবশেষে দেখা হয় বার্ধক্যবিদ্যা বিষয়ে উচ্চশিক্ষা নেয়া ডাক্তার মোহসিনের সাথে। তিনি জানালেন, বাবাকে বৃদ্ধ নিবাসে রাখতে আসা ওই ব্যক্তির অবস্থায় এখন শিক্ষিত সমাজের নিদারুণ এক বাস্তবতা। আগামী দিনে যা আরও প্রকট হবে সেই প্রবীণদের জন্য যারা এখন তরুণ বয়সে আছেন। গ্লোবালাইজেশনের যুগে দেশ উন্নত হচ্ছে, তো সোসাইটি তো চেঞ্জ হবেই। তো সেই পরিবর্তনের ফলশ্রুতিতে কিন্তু প্রবীণরা বিপদে পড়ে যাচ্ছে এখনই বর্তমানে, এবং সেই বিপদটা কিন্তু ভবিষ্যতে বাড়বে। আমাদের গবেষণা বলছে যে বর্তমানে বাংলাদেশে প্রবীণের সংখ্যা কিন্তু জনসংখ্যার ৮%, এবং সেটি 2040-50 সালে হয়ে যাবে জনসংখ্যার 20%। প্রতি 5 জনে একজন প্রবীণ ব্যক্তি থাকবে। তো সেই প্রবীণ কারা? সেই প্রবীণ কিন্তু আজকে যারা তরুণ তারাই কিন্তু সেই প্রবীণ। তো হুট করে জনসংখ্যায় যে এই প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে যাচ্ছে, আমাদের প্রস্তুতিটা আসলে কি? সেটা সামাজিক প্রস্তুতি বলেন, রাষ্ট্রীয় প্রস্তুতি, ব্যক্তিগত প্রস্তুতি, তেমন কিন্তু কোনো প্রস্তুতি নাই। আমরা কিন্তু আমাদের বার্ধক্য নিয়ে ভাবি না যে বার্ধক্যে গেলে আসলে আমি কোথায় থাকবো, কার সাথে থাকবো, কিভাবে থাকবো, তখন আমাকে কে দেখবে। এটার একটা পরিকল্পনা দরকার, এবং সেই পরিকল্পনাটা কিন্তু শুরু করতে হবে এই মধ্য বয়স থেকে, ইয়ং বয়স থেকেই। বার্ধক্যবিদ্যা নিয়ে যারা পড়ালেখা করেন তাদের কাজের ক্ষেত্র সম্পর্কে একটি ধারণা পাওয়া গেল ডাক্তার মোহসিনের সাথে কথা বলে। এবার আমরা গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে, যেখানে এই বার্ধক্যবিদ্যা বিষয়টি পড়ানো হয়ে থাকে। জানা গেল, জেরন্টোলজি বা বার্ধক্যবিদ্যা এমন একটি বিষয় যা পড়তে পড়তে প্রবীণদের বিষয়ে অনেক ধারণাই পাল্টে যায়, যেমনটা রাকিব, স্বর্ণা কিংবা শান্তার বেলায় হয়েছে। আমার পরিবারের মধ্যে একজন মানে আমার ছিল একজন, সে হচ্ছে মানে সে বৃদ্ধ, সে অনেক কিছু জানতে চায়, এটা কি ওইটা কি, কিন্তু তখন আমি গুরুত্ব দিতাম না। কিন্তু আমি যে সোশ্যাল জেরন্টোলজি পড়তেছি, তখন আমার ফিল হচ্ছে যে সে তার একটু একটা সে জানতে চায়, এবং তার যে অভিজ্ঞতা আছে সেগুলো সে জানাইতে চায়, হ্যাঁ শেয়ার করতে চায়, কারণ তার ওই একাকিত্বটা সেটা দূর করার জন্য।
বার্ধক্যবিদ্যা পড়তে গিয়েই এই শিক্ষার্থীরা জানতে পেরেছেন প্রতিদিনের জীবনে আমরা কিভাবে প্রবীণদের মনোবল ভেঙে দিচ্ছি এবং সেটা করছি অদ্ভুত কিছু শব্দ ব্যবহার করে। আমি আসলে আমার বয়স যদি এখন 23 হয়ে থাকে, আমি 63 বছর বয়সে গিয়ে শুনতে চাই না যে কেউ আমাকে বলছে যে বৃদ্ধ কিংবা বুড়া। কেন আমি এই শব্দটা বললাম? আমাদের সমাজে কিন্তু যারা বয়স্ক মানুষ রয়েছেন তাদেরকে আমরা এই কথাটা বলি। যখন আমরা বলি যে তুমি তো বুড়া হয়ে গেছো বা তুমি জানো আমাদের জেনারেশনে কি হয়, আমরা যখন এই যে এইসব শব্দগুলো ব্যবহার করি, এই যে জেনারেশন গ্যাপের কথাগুলো ব্যবহার করি, তারা কিন্তু নিজেকে নিচু ফিল করে বা তাদের আগের জীবনে যে কন্ট্রিবিউশনগুলো রয়েছে সেটা কিন্তু এক সময় কি হয় আমরা নিচু করে দেখতেছি। আমরা আসলে কি বলতে পারি? আমরা বলতে পারি যে ওল্ড পিপল বা ওল্ড অ্যাডাল্ট, মানে আমরা বাংলা এটা করলে হয় যে প্রবীণ জনগোষ্ঠী। এই প্রবীণ জনগোষ্ঠী মানে কি? মানে হচ্ছে যে আমি কিন্তু মোটে অসমর্থ না, কারণ আমি অভিজ্ঞ, আমার জীবন দ্বারা আমি অভিজ্ঞ, এইটা চলে আসে। তো আমাদের তরুণ প্রজন্মের আসলে ভাষাগত দিকের যদি আমরা খেয়াল রাখি, কারণ এই যে মানুষকে আঘাত করার একটা বড় কিন্তু অস্ত্র হচ্ছে ভাষা বা কথা। আমাদের দেশেও কিন্তু এটা দেখা যাচ্ছে ওল্ড হোম, অর্থাৎ এই ওল্ড হোম কিন্তু আমাদের দেশেও শতাধিক 100-এর উপরে ওল্ড হোম আছে। আমরা যদি ওয়েস্টার্নের দিক থেকে ফলো করি এবং আমাদের সমাজবিজ্ঞানের পার্সপেক্টিভে যদি এটা ভাবি তাহলে কিন্তু এটা ফাংশনাল। আমি কিন্তু বলছি না যে ডিপেন্ডেন্সি পিপলদের ওইখানে দিয়ে দেওয়া উচিত, এটা কিন্তু আমি কখনোই বলছি না এবং আমি নিজে থেকেও এটা সাপোর্ট করি না, কিন্তু এটা কিন্তু চলে আসতেছে কারণ সবাই যখন ব্যস্ত হয়ে যাচ্ছে। কারণ একটা বাচ্চা যখন জন্মায়, বাচ্চার বাবা মা যখন চাকরিতে চলে যায়, তখন কিন্তু আমরা চাইল্ড কেয়ার সেন্টারে এখন কিন্তু ওয়েস্টার্নের মতো ব্যালেন্স করে শিফট করতেছি, কিন্তু ওই এজটাতেও কিন্তু আমাদের ঠিকইভাবে ওল্ড এজে কিন্তু চলে যেতে হচ্ছে। কিন্তু আমি পছন্দ করি বা না করি, কিন্তু আমার কথাটা হচ্ছে ওইখানে একটু অর্গানাইজ ওইতে সুন্দর সিকিউর একটা পরিবেশ দিতে হবে যাতে তারা ভালোভাবে ওই জায়গাটায় কাটাতে পারে। একটি বিষয় খুব স্পষ্ট, অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে সমাজ এক ধরনের বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যাকে এড়িয়ে চলার কোনো সুযোগই নেই। সমাজের সেই বিবর্তনের সাথে সাথেই প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় প্রবীণরা হয়ে পড়ছেন অসহায়। বিষয়গুলো আরও বিস্তারিত জানালেন বার্ধক্যবিদ্যার এই শিক্ষক। দীর্ঘদিন ধরে আসলে ফ্যামিলি কোর্সটা আমি পড়াচ্ছি এবং সেখানে আমি চেঞ্জটা দেখতে পাচ্ছি যে ফ্যামিলিতে এখানে এমন হচ্ছে যে নিউক্লিয়ার ফ্যামিলি মানে একক পরিবার, এটাও কমন। বাংলাদেশে দীর্ঘদিন ধরে নিউক্লিয়ার ফ্যামিলি আছে এবং পাশ্চাত্যে তো আছেই। তো এর পাশাপাশি যেটা হচ্ছে যে এখন হয়তো এমনও হচ্ছে যে সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলিও আছে, হয়তো বাবা তার ছেলে মেয়েদের নিয়ে ফ্যামিলি অথবা মা তার ছেলে মেয়ে, কারণ হয়তো বাবা মা অন দ্য আদার হ্যান্ড মারা গেছেন অথবা ডিভোর্স হয়ে গেছে, সেপারেশনে আছে। তো এগুলো তো এখনও কমন। ফ্যামিলি অফ প্রোক্রিয়েশন বলা হয়, যে ফ্যামিলিটা মানুষ বাই ম্যারেজ তৈরি করে, আর ফ্যামিলি অফ ওরিয়েন্টেশন যে ফ্যামিলিতে আমরা জন্ম নিচ্ছি। তো সেই ফ্যামিলিতে মেয়ে বা ছেলে চলে যাবে। তো চলে গেলে এটা তো বাবা মা যেই থাকুক সিঙ্গেল প্যারেন্ট, উনি কি বাধা দিতে পারবেন না। বরং তারা সেখানে কি করতে পারে, তারা প্রথমত ওই যে আমি যে কথাটার উপর বারবারই গুরুত্ব দিচ্ছি যে নিজেকে আসলে ভালোবাসতে হবে এবং আমি বিভিন্ন রকমের সমাজ কল্যাণমূলক কাজ সেগুলোর সাথে আমি নিজেকে জড়াতে পারি। যারা প্রবীণ ব্যক্তি তারা তাকিয়ে আছেন কি সুদূর একটা অন্য জীবনের দিকে, তা ভাবলে হবে না। খালি মৃত্যু ভাবনা কিন্তু আসে, সব বয়সে আসে, কিন্তু ওল্ড এজে এই যে ডেথ ফিলিংসটা অনেক বেশি, কারণ তখন কাছাকাছি নিয়ার মানুষ চলে আসে। কিন্তু ওই সময়টাকেও আমরা অনেক আনন্দময় করতে পারি এবং তাদের সাথী হবে, সঙ্গী হবে যারা ইয়াং, তারাই। এটি প্রচলিত একটি ধারণা, যারা এসি রুমে থাকেন তারা কম জীবাণু দ্বারা আক্রান্ত হন, আর যারা বস্তির পরিবেশে থাকেন তারা বেশি জীবাণু দ্বারা আক্রান্ত হন। কিন্তু প্রচলিত এই ধারণাটি যে ভুল, সেটি একজন তরুণ গবেষক তার কাজের মধ্য দিয়ে প্রমাণ করেছেন। তারা নবীন গবেষক বলে তাদের এই কাজের বিষয়গুলো হয়তো খুব বেশি জানা হয়ে ওঠে না, কিন্তু আমরা অবশ্যই এটি জানতে চাই, জানাতে চাই। সিনিয়র একজন শিক্ষকের অধীনে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিপিইউ এর শেষ বর্ষের শিক্ষার্থী ইমিতা গবেষণার জন্য আলাদা 3টি স্থানকে বেছে নেন। তার মধ্যে ছিল ঘরের এসি রুম, এসি ছাড়া প্রাকৃতিক বাতাস চলাচল করতে পারে এমন রুম এবং বস্তি। ইমিতার গবেষণার উদ্দেশ্য ছিল এই 3টি রুমের বাতাসে
কেমন জীবাণু পাওয়া যায় সেটি খুঁজে বের করা। 2 সিজন মিলে সবথেকে অবাক করার বিষয় যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে আমরা এয়ার কন্ডিশন রুমে যেই ধরনের মাইক্রোবসগুলো পেয়েছি সেই ধরনের মাইক্রোবস আমরা বস্তির যে বাসাগুলো আছে সেগুলোতে পেয়েছি। ব্যাকটেরিয়া যে পরিমাণে আমরা পেয়েছি আমাদের এয়ার কন্ডিশন রুমে, এসি রুমে, সেই ঠিক পরিমাণে আমরা পেয়েছি কিন্তু স্লাম এরিয়াতেই। আমরা যেই ধরনের ব্যাকটেরিয়াগুলো পেয়েছি এগুলো খুবই বাজে ধরনের ব্যাকটেরিয়া, যেগুলো যদি আমরা শ্বাস নেওয়ার সময় ইনহেল করে ফেলি বা শ্বাস যখন নিচ্ছি তখন যদি আমরা গ্রহণ করে ফেলি এটা কিন্তু বিভিন্ন ধরনের অসুখের সৃষ্টি করতে পারে আমাদের ফুসফুসে। সেটি এসে এটি কিন্তু আমাদের ফুসফুসকেও আক্রান্ত করতে পারে। তাছাড়া আমরা ফাঙ্গাস কিন্তু প্রচুর পরিমাণে পেয়েছি বস্তি এরিয়াগুলোতেও, এবং তাছাড়া আমরা কিন্তু এয়ার কন্ডিশন রুমে পেয়েছি। সবথেকে অবাক করার ব্যাপার হচ্ছে ন্যাচারাল ভেন্টিলেশন যে রুমটা আমি বলেছি, যেখানে জানলা দিয়ে বাতাস ঢুকবে, নর্মাল যে রুমটা আমরা ব্যবহার করি, সেই রুম থেকে এয়ার কন্ডিশন মানে এসি রুমটাতে প্রচুর পরিমাণে ফাঙ্গাস কিন্তু আমরা লক্ষ্য করেছি। কারণ আমরা এই জিনিসটার মূল কারণ আমাদের মনে হচ্ছে যে এটা একটা বদ্ধ এরিয়া। এসি রুমটা সবসময় বন্ধ থাকে, যখন আমরা এসি চালাই তখন এই রুমটা বদ্ধ থাকার কারণে এই রুমে কিন্তু ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের জন্ম হওয়ার চান্সটা বেশি বেড়ে যাচ্ছে। যে সিনিয়র শিক্ষকের অধীনে ইমিতা গবেষণাটি করলেন, কথা হয় তার সাথে। কেন এসি রুমের পরিবেশ আর বস্তির পরিবেশ প্রায় একই রকম তার ব্যাখ্যা দিলেন অধ্যাপক কামরুজ্জামান। যখন আমরা এসি চালাই তখন রুমে এয়ার কন্ডিশন থেকে ওয়াটার ভেপার রিলিজ করা হয়। এসি বন্ধ করে দেওয়ার পরে গ্লাস বা এই জাতীয় টেবিল কোনো কিছু থাকলে সেইখানে এক ধরনের পানির একটি আস্তরণ পড়ে, সেইটি ওই রুমের কাঠ অন্যান্য সারফেস ওই জায়গাটাকে স্বেচ্ছাতে করে ব্যাকটেরিয়া জন্মানোর বংশবৃদ্ধি এবং তাদের যে গ্রোথ আছে সেটি একটি উপযোগী পরিবেশের সৃষ্টি করে। এটা একদমই বলা যাচ্ছে না যে আমরা এসি রুমে আছি বলেই বা আমরা খুব অভিজাত এলাকায় থাকি বলে যে আমরা সুস্থ বায়ু গ্রহণ করছি, সেটা এখন এই ব্যাপারে আমরা এখন বলতে পারছি না। আধুনিক প্রযুক্তি দিয়ে আমরা যতই ভালো থাকার চেষ্টা করি না কেন, নির্মল প্রকৃতি আমাদেরকে সবচাইতে ভালো রাখতে পারে। আর এই বিষয়টি তরুণ ওই গবেষকের গবেষণায় উঠে এসেছে। স্বাস্থ্য বিষয়ক নানা পরামর্শ দিয়ে তিনি নেট দুনিয়ায় অত্যন্ত পরিচিত একজন মুখ। তিনি ডাক্তার স্যাকলাইন রাসেল। একটা পর্যায়ে তিনি ভাবলেন, তিনি যে মানুষকে এত পরামর্শ দিচ্ছেন, তিনি নিজে কি সেটি করে দেখাতে পারছেন? সেই ভাবনা থেকেই তিনি রেকর্ডটি গড়লেন, চিকিৎসক হিসেবে বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার রেকর্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ডাক্তার সাকলাইন রাসেলের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়মিত শুনে থাকেন, তাদেরকে ডাক্তার রাসেল এবার এমন কিছু বার্তা দিতে চেয়েছেন যার জন্য নিজেকেই তিনি প্রস্তুত করেছেন এভাবে। ব্যায়াম কিংবা শারীরিক পরিশ্রমের বিষয়ে মানুষকে আগ্রহী করে তোলার জন্য ডাক্তার রাসেল সিদ্ধান্ত নিলেন বঙ্গোপসাগরের বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার। সে লক্ষ্যে 6 মাস আগে থেকে শুরু হলো তার ভিন্নধর্মী প্রস্তুতি। ডাক্তার রাসেল বাংলা চ্যানেল পাড়ি দিয়ে মানুষকে বোঝাতে চেয়েছেন যে শারীরিক পরিশ্রমের কথা তিনি মানুষকে বলেন তা শুধু বলার জন্যই বলা নয়, তিনি নিজেও পারেন তা করে দেখাতে। কোভিড আসার পর থেকে আমরা আমাদের সাবজেক্টের বাইরে এসে মানুষকে ফিট করবার জন্য নানা এক্সারসাইজমুখী প্রবণতা বাড়ানোর জন্য আমরা নানা উদ্যোগ গ্রহণ করি। তারই মধ্যে একটি হচ্ছে ম্যারাথনে অংশগ্রহণ করা, বিভিন্ন রানিং কমিউনিটি বিল্ড আপ করা এবং একটা পর্যায়ে সুইমিংটাকেও প্রমোট করা। কারণ বাংলাদেশের সর্বোচ্চ একটা যদি অ্যাডভেঞ্চার বলা হয় দ্যাট ইজ বাংলা চ্যানেল। সবাই মনে করে যে ডাক্তার সাকলাইন খুব ব্যস্ত মানুষ, তার পক্ষে এত সময় দেওয়ার সুযোগ নাই, সেটা পারবে না ওটা পারবে না, কিন্তু আমি তাদেরকে দেখাতে চেয়েছি যে এত ব্যস্ততার মধ্যে থেকেও একটু সাঁতার প্র্যাকটিস করে বাংলা চ্যানেলের মতো একটা অ্যাডভেঞ্চার জায়গাকে দখল করা যায় শুধুমাত্র শরীর এবং মনের শক্তির কারণে। আমি আসলে তাদের কাছে এই গল্পটা তুলে ধরতে চেয়েছি। সমুদ্রে সাঁতার কেটে বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার আগে ওই পথে সব সাঁতারুরা নৌকা দিয়ে গিয়েছিলেন শাহপরীর দ্বীপে, যেখান থেকে তাদের সমুদ্রে সাঁতার কাটা শুরু হবে। তখনই সবাই বুঝতে পারলেন বাংলা চ্যানেল পাড়ি দেওয়া মোটেও সহজ নয়। সেদিনটা বেশ উত্তাল ছিল। যখন আমরা টেকনাফ থেকে সেন্ট মার্টিনে পৌঁছাই, ওই সময়টা আসলে অনেকে বমি করে ফেলে এবং আমাদের অনেক সুইমার অসুস্থ হয়ে যায়। তখন আমার কাছে একটা ফিলিংস হচ্ছিল যে পথ দিয়ে যাচ্ছি এরকম ঢেউ উত্তাল একটা সাগর, কিছুক্ষণ পরে এই পথে আমাকে সাঁতার কেটে আসতে হবে, ইটস রিয়েলি একটা চ্যালেঞ্জ। বেশ কিছুক্ষণের জন্য আমি আসলে একদম ভাবনায় পড়ে গিয়েছিলাম যে আমি এটা পারবো কিনা, এবং আশেপাশের সাঁতারুদেরকে যখন দেখছিলাম যে তারা বমি করছেন বা অসুস্থ হয়ে যাচ্ছেন, তখন আমার কাছে ওই জিনিসটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে।
দ্বিতীয় চ্যালেঞ্জ ছিল সমুদ্রে সাঁতার কাটার জন্য যে স্পেশাল চশমা থাকে সেটি শুরুতেই ভেঙে যাওয়া। কোনো রকমে দড়ি দিয়ে বেঁধে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে যাত্রা শুরু করেন ডাক্তার রাসেল। গন্তব্য বাংলা চ্যানেল দিয়ে সাঁতার কেটে সেন্ট মার্টিনে পৌঁছানো। সমুদ্রে সাঁতার কাটতে হবে 16 কিলোমিটারের বেশি পথ। আমি আগে থেকে যতটুকু মোটামুটি কার্বোহাইড্রেট লোড নেওয়া যায় আমি নিয়েছি, বাট আমার ইচ্ছা ছিল না যে আমি পানি খাবো, কিন্তু এত বেশি ঢেউ এবং এত উত্তাল ছিল যে পানি খেতে গেলে যেই পরিমাণে স্ট্রাগল করতে হচ্ছে, আমাদের পায়ে ক্র্যাম্প হয়ে যাচ্ছে, আমরা আসলে পানি খাওয়াটাও ছেড়ে দিই। তখন আমার কাছে একটা ভয় লাগছিল যে অ্যাজ এ চিকিৎসক হিসেবে আমি তো জানি যে লম্বা সময় যদি শরীরে পানি না থাকে, পানি শূন্যতা হলে তো যে কোনো সময় অজ্ঞান হয়ে যেতে পারে। এখন আমি অজ্ঞান হয়ে গেলে রেস্কিউ টিম এসে আমাকে রেস্কিউ করতে করতে তো আমি ভেসে চলে যাব। আমার কাছে এটাই সর্বোচ্চ চ্যালেঞ্জিং মনে হয়েছে যে আমি এইটাকে কিভাবে ওভারকাম করব। এরকম নানা চ্যালেঞ্জের মধ্যে বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রায় 6.5 ঘন্টা সমুদ্রে সাঁতার কাটা। অবশেষে গন্তব্য, অর্থাৎ সেন্ট মার্টিন দ্বীপের মতো ঝাপসা কিছু একটা দেখতে পাওয়া। ওই মোমেন্টটা আসলে খুবই মানে এই অনুভূতি শেষ নাই। কারণ হলো যে ওই সময় একদম এনার্জি শেষ, শরীর আর চলছে না, সূর্যও ডুবে গেছে, অন্ধকার একটা মুহূর্ত। হঠাৎ করে একটা আবছা শেড ভেসে উঠলো, গাছগুলো প্রথমে দেখলাম আমি দূর থেকে, টাওয়ারগুলো একটু দূর থেকে হালকা দেখা যাচ্ছিল। ওই যে ফিলিং, তখন মনে হচ্ছে সমস্ত শক্তি আমার শরীরে আবার ভর করলো এবং আমার কাছে মনে হলো যে এবার পাড়ি দিতেই হবে। এবং ওই সময়টায় ঠিক কিছুক্ষণ পরে আমাকে রেস্কিউ টিম থেকে বলা হয়েছিল যে আপনি রাতের বেলা সাঁতার কাটতে পারবেন না, আপনাকে উঠে যেতে হবে। সেটা ছিল আমার কাছে প্রথম একটা আঘাত যে আমি এই জীবনের রিস্ক নিয়ে পেছনে আমি 6.5 ঘন্টা ফেলে এসেছি, মাত্র অল্প কিছু সময় আমি পার হতে পারবো। কিন্তু পরবর্তীতে দেখলাম যে এটা আসলে অল্প সময় ছিল না, মনে হচ্ছিল যে আমি যুগ যুগ ধরে সাঁতার কাটছি, মানে আমার শেষই হচ্ছে না। সব কাছে দেখছি কিন্তু আমি যেন ধরতে পারছি না, এরকম একটা ফিলিংস থেকেই আসলাম। এবং লাস্ট মোমেন্টে যখন মাটিতে পা আমার লাগলো, তখন আমি সেকেন্ড টাইম আর একবার মনে হলো যে সমস্ত শক্তি, আমার একটা প্রথম ফিলিংস হচ্ছিল যে আমি পাড়ে নামার পরে অজ্ঞান হয়ে পড়ে যাব, কিন্তু যখন আমার মাটিতে পাটা লাগলো তখন আমার কাছে হচ্ছে সব শক্তি আবার ফেরত এসেছে। অবশেষে ডাক্তার রাসেলের লক্ষ্য পূরণ, সাথে রেকর্ড বইয়ে নিজের নামটাও লিখে ফেলা। প্রথম কোনো চিকিৎসক হিসেবে বাংলা চ্যানেল পাড়ি দিলেন তিনি। ওই রেকর্ডে তার সাথী হয়েছিলেন আরেক চিকিৎসক ডাক্তার তারেক। MBA পাশ করা শিক্ষার্থী ছিলেন আসাদ, কিন্তু হলেন গরুর খামারি। আবার এই আসাদ একসময় ছিলেন ব্যাংকার, কিন্তু পরবর্তীতে হলেন দই ব্যবসায়ী। অনেকেই বলে থাকে এগুলো আসাদের এক ধরনের পাগলামি, কিন্তু আসাদ মনে করেন উদ্যোক্তা হওয়ার জন্য এ ধরনের পাগলামি থাকাটা সেটাও প্রয়োজন। জীবনে আর কখনো এত বেশি প্রশ্নের সম্মুখীন হতে হয়নি আসাদকে, যতটা হতে হয়েছে তিনি যখন ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে গরুর খামার আর দইয়ের ব্যবসায় নামলেন। এটা কিন্তু অনেক রিস্কের একটা বিষয় যে একটা ব্যাংকে একটা স্মার্ট জব ছেড়ে আপনি হঠাৎ করে গরু পালনে আসাটা আসলে আমাদের সমাজ ভালোভাবে নেয় না। অনেকে অনেক রকম মনে করে, অনেকে অনেক নেতিবাচক চিন্তা ভাবনা করে, ইগোর একটা সমস্যা থাকে। এগুলো আসলে মানুষ অনেক কিছুই হয়তো মনে করবে, অনেক কিছু বলেছে আমাকে, কিন্তু এখন তারা আসলে আমার সফলতা থেকে আসলে তারা বাহবা দিচ্ছে। যদি কেবল আবেগের বশবর্তী হয়ে আসাদ এমন কাজ করতেন, তবে গরুর খামার দিয়ে হোঁচট খাওয়ার পর তাকে আর সেখানে খুঁজেই পাওয়া যেত না। বরং তিনি দেখলেন খামার থেকে যে গরুর দুধ পাওয়া যায় সেখানে কাঙ্ক্ষিত দাম উঠে আসে না গোখাদ্যের অস্বাভাবিক মূল্যের কারণে। তখনই আসাদ চিন্তা করলেন কম দামে আর দুধ বিক্রি নয়, বরং সেটি দিয়ে এমন পণ্য উৎপাদন করা যেখানে ভালো দাম পাওয়া যায়। সেই চিন্তা থেকেই আসাদের দই ব্যবসায়ী হয়ে ওঠা। দই ব্যবসায়ী হওয়ার পর আসাদকে আর কখনোই শুনতে হয়নি কেন ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে তিনি উদ্যোক্তা হতে গেলেন। খুব ছোট করে আমি শুরু করেছি। প্রথম দিন মাত্র 3 কেজি দই উৎপাদন করেছিলাম। 3 কেজি দই উৎপাদন করে আমি নিজের বাসায় কিছু খেলাম এবং কিছু আশেপাশে যে আউটলেটগুলো আছে সেগুলোতে দিলাম। এরপরের দিন যখন ওদের থেকে আমি একটা ভালো রিপ্লাই পেলাম, এরপরের দিন আমি 6 কেজি দই বানিয়েছি, এরপরের দিন 15 কেজি, এরপরের দিন 25 কেজি, এভাবে করে আসলে প্রথম মাসে আমি 80 থেকে 90 কেজি দই উৎপাদনে যেতে পারি আর কি। আমি কিন্তু পরিশ্রম করেছি, আমি এমন কোনো আউটলেট বাকি রাখি নেই যেখানে আমি নিজে গিয়ে মার্কেটিং করেছি।
চট্টগ্রামের দক্ষিণ পাহাড়তলির ফতেয়াবাদ এলাকায় আসাদ তার খামারে উৎপাদিত দুধ থেকে প্রতিদিন 100 কেজির বেশি দই উৎপাদন করছেন। এলাকায় দিন দিন কদর বাড়ছে তার দইয়ের, যা এখন পরিচিত আসাদের দই নামে। প্রায় গত 2 বছরে আমি 2 থেকে 250 আউটলেট আছে, সবগুলাতে ভাগ ভাগ করে একদিন এক সাইডে আমি মার্কেটিংটা করে আমি দিতে পারি। প্রতিদিন এখন আলহামদুলিল্লাহ 100 কেজি প্লাস আমার দই সেল হয়। আসাদ এখন মাসে 6 লাখ টাকার দই বিক্রি করছেন। এভাবেই এগিয়ে চলছে আসাদের ব্যাংকার থেকে উদ্যোক্তা হওয়ার গল্প। আসাদের এই উদ্যোক্তা হওয়ার গল্প অবশ্যই তরুণদের জন্য অনুপ্রেরণা হতে পারে। তবে এই ক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, উদ্যোক্তা হওয়ার জন্য কেবল আবেগ দিয়ে নয়, ওই বিষয়ের উপর ভালোভাবে পড়ালেখা করে জেনে নেওয়া দরকার। আবারও সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রফিক, যিনি সম্প্রতি আলোচনায় এসেছেন তার ক্যাম্পাসে বিশাল আকারের একটি অজগর সাপ উদ্ধার করে। আর এবার তিনি আলোচনায় আসলেন 10 ফুট লম্বা একটি কিং কোবরা সাপ উদ্ধার করে। একের পর এক সাপ উদ্ধার করে যাচ্ছেন এই রফিক। এত সাপ উদ্ধার করে তিনি আসলে কি করছেন, সেই প্রশ্নের জবাব পেতে আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বিশাল আকারের অজগর সাপ উদ্ধারের 1.5 মাসের মাথায় আবারও ক্যাম্পাসে আলোচনায় আসলেন রফিক। এবার তিনি ক্যাম্পাসের আবাসিক এলাকা থেকে উদ্ধার করলেন 10 ফুট লম্বা 4 কেজি ওজনের অত্যন্ত বিষধর একটি সাপ, রাজগোখরা বা কিং কোবরা সাপ। সাপটি বিপদগ্রস্ত ছিল ওই কলোনিতে। তো ওইখানকার বাসিন্দা রুবেল নামের একজন, উনি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী, যে সিকিউরিটি ইনচার্জ, ওনাকে ইনফর্ম করলে তো উনি আবার আমাদের ইনফর্ম করে। তো আমরা তৎক্ষণাৎ দ্রুত ওইখানে গিয়ে পৌঁছাই। আমার একজন সাথে আরও উদ্ধারকর্মী ছিলেন, ওনাকে নিয়ে পৌঁছাই। তো পৌঁছানোর পর আমরা দেখতে পাই যে এটা রাজঘোকরা সাপ। তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের যে সহকারী প্রক্টর আব্দুল ওয়াহেদ চৌধুরী স্যারকে ইনফর্ম করি। তো স্যারের নেতৃত্বে আমাদের এইখানে ভেনম রিসার্চ সেন্টারের যে টিম আছে, আরও সহযোগী ও সহকারী গবেষকরা ওনারাও চলে আসেন। তারপরে আসার পরে আমরা দীর্ঘক্ষণ চেষ্টার পরে সাপটি উদ্ধার করি। কিং কোবরা আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক বছর ধরেই পাওয়া যায়। আমার জানা মতে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে 6টির মতো কিং কোবরার হোলমন স্পেসিমেন কালেকশন আছে আমাদের, যেগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা তৎসংলগ্ন এলাকা থেকে কালেকশন করা। কেবল কিং কোবরা নয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের এই শিক্ষার্থী ক্যাম্পাস থেকে আরও বেশ কয়েকটি সাপ উদ্ধার করেছেন গেল 1 মাসে, এবং সেইগুলো সাপের নিরাপদ স্থানে ছেড়েও দিয়েছেন। তবে এই যে তিনি কিং কোবরা সাপটি উদ্ধার করলেন, সেটি কোথায় ছাড়লেন? না, এরকম বিষধর সাপ তিনি সবসময় ছেড়ে দেন না। তো সাপটি উদ্ধার করার পরে পরবর্তীতে আমরা ভেনম রিসার্চ সেন্টারে নিয়ে আসি গবেষণার জন্য। এবার আমরা রফিকের সাথে যাব চট্টগ্রামের ভেনম রিসার্চ সেন্টারে, যেখানে সাপ নিয়ে গবেষণা চলছে। প্রতি বছর অসংখ্য মানুষ যে সাপের কামড়ে মারা যাচ্ছে, সেই অবস্থা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। এক অদ্ভুত সেন্টার, যেখানে কেবল সাপ আর সাপ, ডানে বামে সামনে পেছনে সর্বত্রই বিষধর সাপ। এই ভেনম রিসার্চ সেন্টারে রফিক নিয়ে এসেছেন তার উদ্ধার করা সেই 10 ফুট লম্বা গোখরা সাপটি। রফিকের গোখরা সাপটি দেখার জন্য আসা চট্টগ্রামের ভেনম বা সাপের বিষের গবেষণা কেন্দ্রে, কিন্তু সেখানে এসে এত যে সাপের দেখা পাওয়া যাবে তা সত্যিই ধারণা ছিল না। সব মিলিয়ে ভেনম সেন্টারে এখন বিষধর সাপের সংখ্যা 3 শতাধিক। বর্তমানে বাংলাদেশে সাপ রেস্কিউ করে এরকম অনেকগুলি গ্রুপ আছে, যারা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের একজন অ্যাসাইন্ড পার্সন আছেন, যার কাজ হচ্ছে এইরকম বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করে তাদের সাথে যোগাযোগ করে আমাদের প্রয়োজন যদি সেই সাপটা আমাদের প্রয়োজন হয়,
অনেক সময় দেখা যায় যে ওই অঞ্চলের সাপ অলরেডি আমাদের আছে, তখন আমরা স্কিপ করে যাই। আর যদি দেখা যায় যে ওই অঞ্চলের সাপটা আমাদের দরকার আছে, তখন আমরা ওই যিনি অ্যাসাইন পার্সন আছেন উনি যোগাযোগ করে তারপর উনি সাপটা সংগ্রহের ব্যবস্থা করেন। বন অধিদপ্তরের অনুমতি নিয়ে এসব সাপ সংগ্রহ করে থাকে ভেনম রিসার্চ সেন্টার, যেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রফিকের মতো আরও অনেকেরই অবদান রয়েছে যারা প্রতিনিয়ত সাপ উদ্ধার করছে। কিন্তু সেই সব সাপ দিয়ে ভেনম রিসার্চ সেন্টার কি করে? বলা যেতে পারে তারা কাঁটা দিয়ে কাঁটা তোলে, অর্থাৎ ভেনম বা সাপের বিষ দিয়ে সাপে কামড়ানো রোগীদের বাঁচানোর জন্য প্রতিষেধক বা ওষুধ আবিষ্কার করার জন্য গবেষণা করে। আমাদের গবেষণার উদ্দেশ্যটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে প্রায় 7 লক্ষ মানুষ প্রতি বছর সাপের কামড়ে আক্রান্ত হয়, যার মধ্যে 6,000 মানুষ মারা যায়, যে সংখ্যাটা নেহায়েত কম না। এই 6,000 মানুষকে বাঁচানোর জন্য বা এটলিস্ট এই সংখ্যাটা অর্ধেকে নামিয়ে আনার জন্য আমরা যদি এইখানে অ্যান্টিভেনম তৈরি করতে পারি, সেটা হবে আমাদের দেশীয় অ্যান্টিভেনম, যেটা আমাদের দেশের সাপের বিষের এগেনস্টে অধিক কার্যকর হবে এবং আমরা হব সেলফ ডিপেন্ডেন্ট। এটাই হচ্ছে মূল লক্ষ্য। দর্শক, চলে এসেছে অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শেষ করার আগে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, এটি আপনাদেরই অনুষ্ঠান, তাই আপনাদের বেশি বেশি মতামত আশা করছি। মতামত পাঠানোর ঠিকানা এখন যৌবন যার, এই 3টি শব্দের সংক্ষিপ্ত রূপ ejj@ntbbd.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.ntbbd.com। আবার আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব আর ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই আস্থা রাখুন তারুণ্যের শক্তির উপর।